আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রফিকুল ইসলাম তাওহিদ, আপনাদের ভয়েস অফ তাওহিদ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকে যে গল্পটি পাঠ করব সেই গল্পটির নাম হচ্ছে আহ্বান, এবং এটি লিখেছেন বিখ্যাত কথাসাহিত্যিক, ছোট গল্পকার এবং ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি লেখাই অসাধারণ। তিনি প্রকৃতি ও মানুষের জীবনকে তার অসাধারণ শিল্পের ভাষায় অত্যন্ত সহজ এবং সরলভাবে প্রকাশ করেছেন। মানুষকে তিনি গভীর মমত্ববোধ এবং নিবিড় ভালোবাসা দিয়ে দেখেছেন, এবং তার গদ্যগুলো খুবই কাব্যময় এবং চিত্রাত্মক বর্ণনা সমৃদ্ধ। অর্থাৎ আপনি যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো গল্প পড়বেন, আপনার মনে হবে আপনার সামনে সেই পরিবেশটা বা সেই চিত্রটা আপনার সামনে ফুটে উঠেছে, এতটা জীবন্ত। তো বাংলা কথা সাহিত্য তিনজন বন্দ্যোপাধ্যায়ের নিকট খুব ঋণী। তার মধ্যে একজন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1950 সালে ঘাটশিলায় মৃত্যুবরণ করেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের গল্প শুরু করছি। দেশের ঘরবাড়ি নেই অনেক দিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। গ্রামের চক্কর্তি মশায় আমার বাবার পুরাতন বন্ধু। আমাকে দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে মনে পড়ল দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলো নিলাম। বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। বাড়িঘর করবে না? আগে সামান্য মাইনে পাই। তাতে কি, গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি ঘর বাস দিচ্ছি, চালা ঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আরও অনেকে এসে ধরল, অন্তত খড়ের ঘর ওঠাতে হবে। অনেকদিন পর গ্রামে এসে লাগছে ভালোই। বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা। ডান হাতে নড়ি ঠক ঠক করতে করতে বোধহয় বাজারের দিকে চলেছে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আর ভাবে চোখের ওপর ধরল। বলল, কি বাবা তুমি? চিনলাম না তো। চিনবে না, আমি অনেকদিন গাঁয়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এপাড়া ওপাড়া যেতাম আসতাম না। তিনি থাকতেই অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পোড়া ধান, গোয়াল পোড়া গরু। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাচ জামাই আছে তো, সে মোরে ভাত দেয় না। আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকল না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি। এমন সময় সেই বুড়ি লাঠি ঠক ঠক করতে করতে হাজির উঠোনে। থাকি এক জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো জমির করাতের স্ত্রী, অনেকদিন আগে মরে গিয়েছে জমির। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকল। ও বাবা। বোধহয় চোখে একটু কম দেখে। বললাম, এই যে আমি এখানে। আমার খুড়ো মশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে গেল। পরদিন কলকাতা চলে গেলাম। ছুটি ফুরিয়ে গেল। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে আমার নতুন তৈরি ঘরের ঘরখানাতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না, যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বলল, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞাসা করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে, ও গোপাল আমার, তোর জন্য নিয়ে আলাম। গাছের আম বেশ কড়া মিষ্টি, খেয়ে দেখ এখন। বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই।
একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। বুড়ি বললে, খাও কোথাও হ্যাঁ বাবা? খুড়ো মশাইয়ের বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা। তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘুটি গোয়ালিনি দেয়, মন্দ না। ও বাবা, ওর দুধ অর্ধেক জল। দুধ খেতে পারছ না ভালো, সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে। বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে। ও গোপাল! বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে? হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বলল, এক ঘটি দুধ আনলাম তোর জন্যে। সে কি? দুধ পেলে কোথায় এত সকালে? আমায় মা বলে ডাকে ওই হাজরা বেটার বউ। তারও কেউ নেই। মোর সালা ঘরের পাশে ওর সালা ঘর। ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েছিলাম, বলি বউ আমার, গোপাল দুধ খেতে পায় না। তাই আজ ভোরে উঠে দেখি আমার ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা কেন বলো তো তোমার এসব? এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো? কতটা দুধ? বুড়ি একটু ঘাবড়ে গেল। ভয় ভয় বলে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও। সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে। পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কীরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর। স্নেহের দান এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতেই সে এসে জুটবে। ও গোপাল, এই দুটি কচি শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও দেখিন মোর সামনে। বুড়ি তোমার চলে কিসে? ওই যারে মেয়ে বলি, ও বড্ড ভালো। লোকের ধান ভানে, তাই চাল পায়, আমায় দুটো না দিয়ে খায় না। একা থাকো? তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে মোর গোপাল। আমি নতুন খাজুর পাতার সেটাই বুনে রেখে দিয়েছিলাম তোমার বস্তি দেবার জন্যে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না। নানা দিকে ব্যস্ত থাকি। অনেক দিন পর গ্রামে এসেছি। যে কদিন গ্রামে থাকি, বুড়ি রোজ সকালে আসতে ভুলবে না। কিছু না কিছু আনবেই। কখনো পাকা আম, কখনো পাতি লেবু, কখনো বা একছড়া কাঁচকলা কি এক ফালি কুমড়ো। পুনরায় গ্রামে এলাম 5-6 মাস পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি। বাইরে উঠোনে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞাসা করলে, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আরেকটু টেনে দেবার চেষ্টা করে সে বললে, বাবু কবে এসেছেন? দিন 5-6 হলো। কেন? আমার সেই মা পিটিয়ে দিলে, বলে দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি এখানে যিনি আসতো, তেনার বড্ড অসুখ, এবার বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, অস্থির। আমারে রোজ শোধায়। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলেই। বিকেলের দিকে বেড়াতে যাওয়ার পথে দেখতে গেলাম বুড়িকে। বুড়ি শুয়ে আছে একটা মাদুরের ওপর, মাথায় মলিন বালিশ। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ির চোখ মেলে আমার দিকে চাইল। পরে আমাকে চিনে ধরমর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম, উঠো না, ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বলল, ভালো আছো আমার গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে। বসবার দরকার নেই, থাক। গোপালের ওই খাজুরের চটখানা পেতে দে। পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্য খাজুরের চাটাইখানা কতদিন আগে বুনে রাখলাম, ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। তুই একদিনও এলি না গোপাল, অসুখ হয়ে মরে যাচ্ছি, তাও দেখতে এলি না। বুড়ির দু চোখ বেয়ে জল বেয়ে পড়ছে গড়িয়ে। আমায় বলল, গোপাল, যদি মরি আমার কাফনের কাপড়টা তুই কিনে দিস বাবা। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না,
এই অসুখ থেকে উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল। বছরখানেক আর গ্রামে যায়নি, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শরতের ছুটির পর তখনও 2 দিন ছুটি হাতে আছে। গ্রামেই গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বলে, ওমা, আজই তুমি এলে? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে তোমার নাম করলো বড্ড। ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল। আমি এসেছি শুনে বুড়ি নাত জামাই দেখা করতে এলো। আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই একদিন, আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কেনবার টাকা দিলাম। নাত জামাই বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু, বেলা 12টা আন্দাজ যাবেন। শরতের কটুতিক্ত গন্ধ ওঠা ভঞ্ঝক ও মাকার লতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শুকুর মিয়া, নসর, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বলল, এই যে বাবা এসো, বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে? তুমি তো জানতে না তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি। 2জন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের ওপর। শুকুর মিয়া বলল, দেও বাবা, তুমিও দেও। দিলাম 1 কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত। ও মোর গোপাল। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং গল্পটি মনোযোগ সহকারে শোনার জন্য। আসলে এই গল্পটি হচ্ছে একটা উদার মানবিক সম্পর্কের গল্প, যে মানুষের স্নেহ, মমতা, ভালোবাসার যে বন্ধন, সেই বন্ধনটা ধন সম্পদ না, সেই বন্ধনটা শুধু রক্তের না, সেই বন্ধনটা হৃদয়ের নিবিড় আন্তরিকতার সাথে গড়ে ওঠে। একজন বৃদ্ধা মহিলার সাথে তার সন্তানতুল্য একটি ছেলের যে সম্পর্ক, তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কোনো ধরনের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু এবং তারা 2জন 2 ধর্মের, কিন্তু ভদ্রমহিলা বা বৃদ্ধা মহিলা সবসময় ছেলেটিকে নিজ ছেলের মতো ভালোবাসতেন, শাসন করতেন, তার যত্ন নিতেন। ছেলেটিও তাকে মা বা পিসিমার মতো শ্রদ্ধা করতেন। তো তাদের মধ্যে এই যে সব ধরনের সংস্কার এবং গোঁড়ামিকে একদিকে রেখে নিবিড় স্নেহ, উদার হৃদয়, আন্তরিকতা এবং মানবিক একটা দৃষ্টিভঙ্গির ফলে একটা চমৎকার সম্পর্কের সৃষ্টি হয়েছে, এবং এই সম্পর্কটা গ্রামের মানুষের সহজ সরল জীবনধারার প্রতিফলনটাকে আমরা বলতে পারি। সো এই যে গল্পটা এত চমৎকারভাবে সংকীর্ণতা, সংস্কার মুক্ত একটা উদার মনোভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন, এবং গ্রামীণ পরিবেশের ছোঁয়াটাও আমরা এর মধ্যে খুঁজে পাই। তো সব কিছু মিলিয়ে গল্পটা আসলেই সুন্দর একটি গল্প, এবং আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যদি অন্যান্য গল্পগুলো পড়ে থাকেন, দেখবেন তার প্রতিটি গল্প এরকম চমৎকারভাবে লেখা, গ্রামীণ লোকায়ত জীবনের ছাপ সেখানে খুঁজে পাবেন। সহজ সরল সাধারণভাবে আপনার আমার দৈনন্দিন জীবনের কথাগুলোই তিনি ফুটিয়ে তুলেছেন, কিন্তু তার নিজস্ব শিল্প এবং নিজস্ব ভাষায়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।